প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অর্থনীতি সম্মান দ্বিতীয় বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা আছো তাদের গাণিতিক অর্থনীতির অন্তর সমীকরণের দ্বিতীয় ক্লাস। ইতিপূর্বে আমরা অন্তর সমীকরণের প্রথম ক্লাস দিয়েছি। আজকে এটা হচ্ছে অন্তর সমীকরণের দ্বিতীয় ক্লাস। আমরা অন্তর সমীকরণের প্রথম ক্লাসে আমরা সমজাতীয় অন্তর সমীকরণ অর্থাৎ হোমোজেনিয়াস ডিফারেন্স ইকুয়েশন এবং অসমজাতীয় অন্তর সমীকরণ অর্থাৎ নন হোমোজেনিয়াস ডিফারেন্স ইকুয়েশনের সমাধান দিয়েছি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমস্যা, যেটা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আসে, এই ধরনের একটা সমস্যার আমরা সমাধান দেব। এবং আমরা যদি একটা সমস্যার সমাধান যদি দিতে পারি, তাহলে আমরা বাকি সমস্যাগুলো নিয়ম যদি শিখতে পারি, একই নিয়মে আমরা বাকি সমস্যাগুলোর সমাধান দিতে পারব। এক্ষেত্রে আমি বারবারই বলেছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মার্কেট মডেলের যে সমাধানটা আমরা যেভাবে করেছি, ডিফারেন্স ইকুয়েশনের সমাধান প্রায় 80% কি আছে, মিল আছে। অতএব ডিফারেন্স ইকুয়েশন যদি করা থাকে, আমি মনে করি ডিফারেন্স ইকুয়েশন একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে অন্তরক সমীকরণ অবিচ্ছিন্ন সময়ের সাথে সম্পর্কিত। এইটা যদি করা থাকে, তাহলে আজকের যে ডিফারেন্স ইকুয়েশন অন্তর সমীকরণ যারা বিচ্ছিন্ন সময়ের সাথে সম্পর্কযুক্ত, আমাদের কাছে খুব বেশি কঠিন মনে হবে না বা খুব কষ্টকর মনে হবে না। আমাদের ব্যাগটা হচ্ছে QDT equal to 18 minus thrice PT, অর্থাৎ এই চাহিদা অপেক্ষকটা টি সময়ের সাথে সম্পর্কযুক্ত, দামটাও টি সময়ের সাথে সম্পর্কযুক্ত। এরপর হচ্ছে QST যোগান সমীকরণ ইকুয়াল টু -3 প্লাস 4PT - 1, এটা T-1 পিরিয়ডের সাথে সময়যুক্ত। অর্থাৎ এইটা যদি টি পিরিয়ড হয়, এটা হচ্ছে T-1 মানে এর আগের পিরিয়ড। ধরো টি মনে করো 2, অর্থাৎ এটা দ্বিতীয় পিরিয়ডের সাথে রিলেটেড। এটা 2 - 1 মানে কি প্রথম পিরিয়ডের সাথে রিলেটেড, অর্থাৎ যুগানটা বিগত বছরের সময়ের সাথে রিলেটেড। অর্থাৎ চাহিদা টি পিরিয়ড, টিটা যদি বর্তমান সময় হয়, তাহলে যুগানটা কার উপর, বিগত সময়ের সাথে কি রিলেটেড যুগানটা। এটা সাধারণত আমাদের মাইক্রো ইকোনমিক্সে কোয়াবেব মডেলের সাথে এই মডেলটা সম্পর্কিত। কোয়াবেব মডেল সাধারণত একটা কৃষি উৎপাদনের সাথে এই মডেলটা। যেমন এবছর যে আলুর উৎপাদনটা, এবছর মানে আলু যেটা কি হয়েছে, উৎপাদন হয়েছে, মানে আলুর চাহিদাটা বর্তমান সময়ের উপর নির্ভর করে। কার উপর? আলুর চাহিদাটা বর্তমান সময়ের উপর কি হচ্ছে, নির্ভর করছে। আর উৎপাদনটা আসছে কি বিগত বছর, কার? বিগত বছরের উপর, প্রাইসের উপর উৎপাদনটা আসছে। আমি আবারও বলছি, আলুর চাহিদাটা বর্তমান সময়ের দামের উপর নির্ভর করে। অর্থাৎ মনে করি বর্তমান সময়ের দাম হচ্ছে PT ইকুয়াল টু হচ্ছে 50, এই 50 টাকা দামের উপর আলুর চাহিদাটা কি হচ্ছে, নির্ভর করছে। কিন্তু আলুর যোগানটা কিন্তু এই 50 টাকা দামের উপর নির্ভর করছে না। কেন? আলুর যোগানটা নির্ভর করছে বিগত বছরের দামের উপর। বিগত বছর মানে কি PT-1 আগের বছর মনে করি আলুর দাম কত টাকা ছিল, 40 টাকা। অতএব এই 40 টাকার দাম ধরে আলু উৎপাদনকারীরা কি করবে, আলুর সাপ্লাইটা দেবে। তারা তো আর জানে না যে বর্তমান সময়ে কি হয়ে গেছে, এইটা কি হয়ে গেছে যে দাম 50 টাকা হয়েছে। তারা আলুর যোগানটা দেবে বিগত বছরের কি দামের উপর। এখন মনে করি আলুর দামটা হচ্ছে কি 50 টাকা, ঠিক আছে। তাহলে 2020 সালে আলুর যে যোগানটা আসবে সেটা কার উপর, এই 50 টাকার উপর। তাহলে 2020 সালে আলুর যোগানটা নির্ভর করছে কার উপর, 2019 সালের দামের উপর, মানে 1 বছর আগের দামের উপর। অর্থাৎ কোয়াবেব মডেলে যে সাপ্লাইটা নির্ধারিত হয়
বিগত বছরের দামের উপর, অর্থাৎ বিগত বছরের দাম দেখে উৎপাদনটা নির্ধারিত হয়। চাহিদা কিন্তু বর্তমান দামের উপর নির্ভর করে। যাক, এটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্সের ব্যাপার, এদিকে আমরা যাচ্ছি না। আমাকে বলা হয়েছে দামের সময়পথ নির্ণয় করো। কিসের? দামের সময়পথ নির্ণয় করো। আমরা জানি যে নির্দিষ্ট যে সমাধানটা, এই নির্দিষ্ট সমাধান হচ্ছে দামের সময়পথ। নির্দিষ্ট সমাধান যদি জাতীয় আয়ের বের করি তাহলে সেটা হবে জাতীয় আয়ের সময়পথ। নির্দিষ্ট সমাধানটা যদি আমরা মার্কেট মডেলে বের করি তাহলে এটা হয়ে যাবে দামের সময়পথ। কেন? ওই নির্দিষ্ট সমাধান হতে বিভিন্ন সময়ের সাথে সম্পর্কিত দাম পাওয়া যায়, এই জন্য এটির নাম হয়েছে দামের সময়পথ। সমাধান করার পর আবার ব্যাখ্যা দেব। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আন্তঃসাময়িক ভারসাম্য দাম কত? এইটাও আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে করেছি। আন্তঃসাময়িক ভারসাম্য দাম কোনটা? ওই যে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা বার করব সেটা হচ্ছে আন্তঃসাময়িক ভারসাম্য দাম। কোনটা? পার্টিকুলার ইন্টিগ্রাল। এটা হচ্ছে আমাদের আন্তঃসাময়িক ভারসাম্য দাম। আচ্ছা, এরপরে হচ্ছে ভারসাম্য স্থিতিশীল কিনা পরীক্ষা করো, 3 নম্বর প্রশ্ন। আমি আশা করি যে আজকে এই 3টি প্রশ্নের সমস্যার সমাধান দেওয়ার কি করব, চেষ্টা করব। তবে এর আগে এই মার্কেট মডেলকে আমাকে অসমজাতীয় অন্তর সমীকরণের প্যাটার্নে নিয়ে যেতে হবে। কি বলেছি? এই মার্কেট মডেলকে কি করতে হবে? অসমজাতীয় অন্তর সমীকরণের প্যাটার্নে কি করতে হবে, নিয়ে যেতে হবে। আর এই অসমজাতীয় অন্তর সমীকরণের প্যাটার্নটা হচ্ছে এপিটি প্লাস বিপিটি মাইনাস 1 হতে পারে, আবার প্লাস 1 হতে পারে। অর্থাৎ টি মাইনাস 1 হতে পারে, আবার টি প্লাস 1 হতে পারে, যে কোনো একটা সমান সি। এটা হচ্ছে আমার অসমজাতীয় অন্তর সমীকরণের প্যাটার্ন। এটাই হচ্ছে আমার অসমজাতীয় অন্তর সমীকরণের প্যাটার্ন। এখানে প্লাসের জায়গায় মাইনাস হতে পারে, কোনো অসুবিধা নাই। প্যাটার্নটা আবার বলছি, এ পিটি প্লাস বি পি টি মাইনাস 1 অথবা টি প্লাস 1 ইকুয়াল টু সি। যদি জাতীয় মডেল হয় প্যাটার্নটা হবে এ ওয়াইটি প্লাস বি ওয়াইটি মাইনাস 1 অথবা টি প্লাস 1 ইকুয়াল টু সি। অর্থাৎ এই এখানে এ আর বি হচ্ছে কি সহগ, এ আর বি হচ্ছে সহগ, সিটা হচ্ছে কনস্ট্যান্ট। তো যাক, আমরা মার্কেট মডেলকে এই প্যাটার্নে নিয়ে যাব। এই প্যাটার্নে নিয়ে যাওয়ার পর আমাদের এখানে সমাধানটা দুটো অংশে বিভক্ত। অর্থাৎ পিটিটা কটা অংশে? দুটো অংশে। একটা হচ্ছে পিসি কমপ্লিমেন্টারি ফাংশন, একটা হচ্ছে পিপি পার্টিকুলার ইন্টিগ্রাল। যদি জাতীয় আয় হতো তাহলে লিখতাম ওয়াইসি কমপ্লিমেন্টারি ফাংশন, ওয়াইপি পার্টিকুলার ইন্টিগ্রাল। আমরা এই পিসিটা বের করব কোন সূত্র হতে? এ বি টু দি পাওয়ার টি সূত্র হতে। পিসিটা বের করব কোন সূত্র হতে? এ বি টু দি পাওয়ার টি সূত্র হতে। আর পিপিটা বের করব কোন সূত্র হতে? ওয়াইটি ইকুয়াল টু কে। ওয়াইটি ইকুয়াল টু কে, এই সূত্র হতে আমরা পার্টিকুলার ইন্টিগ্রালের মান বের করব। আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে অঙ্কটা শুরু করার পূর্বে একটু পূর্ব ধারণা কি করলাম দিয়ে গেলাম, যাতে ক্লাস লেকচার বুঝতে সুবিধা হয়। তাহলে আমার প্রথম কাজ কি? আমার প্রথম কাজ হচ্ছে অসমজাতীয় অন্তর সমীকরণটা বের করা। আমার বিগত ক্লাসে অসমজাতীয় অন্তর সমীকরণ রেডিমেড দেয়া ছিল, কিন্তু এখন কিন্তু রেডিমেড দেয়া নাই। কি দেয়া আছে? দেয়া আছে চাহিদা সমীকরণ আর যোগান সমীকরণ। এখন আমি কিভাবে অসমজাতীয় অন্তর সমীকরণ বের করব? আমি লিখব, এই যে আনসার শুরু করে দিলাম। কার? 1 নম্বর প্রশ্নের দামের সময়পথ নির্ণয় করো। আমি লিখব ভারসাম্যের শর্তানুযায়ী কিউডিটি সমান কিউএসটি। আমি কি লিখব? ভারসাম্যের শর্ত অনুযায়ী কিউডিটি ইকুয়াল টু কিউএসটি। অনেক সময় দেখা যায় যে এখানে এক্সট্রা একটা ইনফরমেশন দেবে যে পিটি প্লাস 1 ইকুয়াল টু এত, তখন ওই ইনফরমেশন অনুযায়ী আমি কাজ করব।
আবারও বলছি, অনেক সময় এখানে এক্সট্রা ইনফরমেশন দেবে পিটি প্লাস ওয়ান ইকুয়াল টু টুয়াইস পিটি মাইনাস কিউডি মাইনাস কিউএসটি, এই ধরনের ইনফরমেশন কি করতে পারে দিতে পারে। তখন ওই ইনফরমেশনের আলোকে আমি কাজ করব। আর যদি কোনো ইনফরমেশন না দেয় আমি বলবো ভারসাম্যের শর্তানুযায়ী কিউডিটি ইকুয়াল টু কিউএসটি, ওই নিয়মের একটা অঙ্ক আমি দেখাবো। কিন্তু এটা যে নিয়মে করব ওইটাই একই নিয়মে, জাস্ট এক লাইনে পার্থক্য কোথায়, স্টার্টিংয়ে আমি এইটা লিখেছি আর ওইটাতে ডাকে যেটা লেখা আছে আমি সেটা কি করব লিখব কিউডিটি ইকুয়াল টু কিউএসটি। এখন আমি কি লিখব, আমার কিউডিটির মানটা হচ্ছে 18 মাইনাস কত 3pt, আর কিউএসটির মান হচ্ছে -3 প্লাস 4t মাইনাস 1। আমার কিউডিটির মান হচ্ছে 18 মাইনাস 3pt আর কিউএসটির মান হচ্ছে -3 প্লাস 4pt মাইনাস 1। এখানে একটা কথা বলে রাখি, অনেক সময় একটু আবার যুগে ভুল হয়ে যেতে পারে, তো এই ভুলগুলো তোমরা একটু লক্ষ্য রাখবা। হয়তো আমি লেকচার দিচ্ছি একটা না সংশোধন করার কি চোখে পড়ে না, ভুল হয়ে যেতে পারে যুগ বিয়োগে, এটা কিন্তু তোমরা সংশোধন করবা, ওইভাবে করে নেবা। যেমন এই গত ক্লাসে আমি ওইখানে মানে লেখার কথা ছিল 3 × 5, আমি 3 কিন্তু লিখি নাই, শুধু কি লিখছি 5 লিখছি। আবার পরে কিন্তু ওই আমি তো মনে করছি 3 × 5 মানে 15 লিখছি, 18 থেকে 15 বিয়োগ করে 3 আনসার ঠিকই লিখছি, আনসার 3 ঠিকই লিখছি, কিন্তু ওখানে 18 বিয়োগ 3 × 5 লেখার কথা ছিল, কিন্তু 18 বিয়োগ 5 লিখেছে। তো এটা একটু বুঝে নেবা, যেহেতু আগের লাইনে 3 ছিল অর্থাৎ 3 × 5 হবো, মানে এটা আমি 1 নম্বর ক্লাসের কথা বলছি, একটু দেখে নিবা। এখন প্যাটার্ন কোনটা, এই প্যাটার্নে আমাকে সাজাতে হবে। এই প্যাটার্নে কনস্ট্যান্ট সমান চিহ্নের কোন দিকে থাকে, ডান দিকে, বাকি সবাই কোন দিকে চলে আসবে, বাম দিকে। আবারও বলছি, অসমজাতীয় অন্তর সমীকরণের প্যাটার্নটা কি, প্যাটার্নটা হচ্ছে কনস্ট্যান্ট সমান চিহ্নের ডান দিকে থাকে, বাকি সবাই কোথায় চলে যাবে, বাম দিকে চলে আসবে। এখানে কনস্ট্যান্টকে আমি দেখাচ্ছি তোমাদেরকে, এখানে কনস্ট্যান্ট হচ্ছে 18। 3 কি কনস্ট্যান্ট? নো, 3 কনস্ট্যান্ট নয়। আমি অনেকবার বলেছি যে কনস্ট্যান্ট চলকের সাথে যুক্ত থাকে তাকে সহগ বলে। এখানে আমি বলছি কনস্ট্যান্ট সমান চিহ্নের ডানে থাকে, সহগ বলি নেই, ঠিক আছে? তাহলে এখানে 3 কিন্তু কনস্ট্যান্ট নয়, সহগ। এখানে কিন্তু -3 কিন্তু কি কনস্ট্যান্ট, আর 4 হচ্ছে কি সহগ। তাহলে কে ডানে থাকবে, কনস্ট্যান্ট ডানে থাকবে, বাকি সবাই বামে চলে আসবে। তাহলে এক কাজ করি, এটা কনস্ট্যান্ট, তাকে বলবো তুমি সমান চিহ্নের কোথায় চলে যেতে হবে, ডানে, -5pt থাকবে। এরপর 4pt মাইনাস 1, এটা এখানে চলক আছে, কনস্ট্যান্ট নাই, সে বাম দিকে চলে আসবে, -4pt মাইনাস 1। এরপর এই যে কনস্ট্যান্ট, সে ডানে আছে, ডানে থাকবে। -3, এটা কনস্ট্যান্ট, ডানে আছে, ডানে আছে, থাকবে। 18, এটা কনস্ট্যান্ট, সমান চিহ্নের বামে আছে, সে কোথায় চলে যাবে, ডানে, +18 কত হয়ে যাবে, -18। আশা করি আমি বোঝাতে পেরেছি। আবারও বলছি, সমান চিহ্নের ডানে কে থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এখানে কনস্ট্যান্ট হচ্ছে কে, 18 আর -3। -3 তো অলরেডি কি আছে, ডানে আছে, 18 কে ডানে নিয়ে গেলাম, -18 হলো, আর -pt সমান চিহ্নের বামে থাকবে। তারপর তাকে বললাম 4pt মাইনাস 1, তাকে বলো আপনি তো কনস্ট্যান্ট নয়, অর্থাৎ আপনি সমান চিহ্নের কোথায় চলে আসবেন, বামে চলে আসবেন, অর্থাৎ প্লাসটা বামে চলে এসে কি হয়েছে, -4t মাইনাস 1। এরপর কি হলো, আমরা যে উভয় একটু লিখি, -3pt প্লাস 4, এই যে ভুলগুলো করছি, এখানে -4pt মাইনাস 1 মাইনাস কত 21। এখানে সব জায়গায় মাইনাস আছে না, অর্থাৎ এই মাইনাসটাকে প্লাস করার জন্য উভয় পক্ষে কি করতে হবে, -1 দ্বারা গুণ করতে হবে। উভয় পক্ষকে কি করতে হবে, -1 দ্বারা গুণ করতে হবে। -1 দ্বারা গুণ করলে কি হয়ে গেল, সুতরাং এটা কি হয়ে গেল, 3pt প্লাস 4pt মাইনাস 1 সমান 21। উভয় পক্ষে -1 দ্বারা কি করে, গুণ করে। উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে, কারণ আমি তো জানি যে আমার প্যাটার্নে এখানে কিন্তু আগে প্লাস চিহ্ন আছে, ঠিক আছে? এই জন্য আমি কি করলাম, এখানে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলাম, এই মাইনাসটা প্লাস হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, ঠিক আছে? আর -21টা কি হয়ে গেল, প্লাস কি হয়ে গেল, 21 হয়ে গেল। তাহলে আমরা যে এখানে এইটাই হচ্ছে আমার অসমজাতীয়
অন্তর সমীকরণ। এটাই হচ্ছে আমার অসমজাতীয় কি অসমজাতীয় অন্তর সমীকরণ। থ্রাইস পিটি প্লাস 4 পিটি মাইনাস 1 ইকুয়াল টু 21। দেখি প্যাটার্নে মিলছে কিনা। এর জায়গায় কত আছে 3, এই যে পিটি পিটি প্যাটার্ন মিলছে, প্লাস প্লাস মিলছে, মাইনাস হলে অসুবিধা নাই। বি জায়গায় কত আছে 4, পি টি মাইনাস 1 হলে চলবে, টি প্লাস 1 হলে চলবে, টি মাইনাস 1 টি মাইনাস 1 আছে ইকুয়াল টু কনস্ট্যান্ট কত 21। এইটি হচ্ছে আমার অসমজাতীয় অন্তর সমীকরণ। আমি গত ক্লাসে অঙ্ক শুরু করেছিলাম এখান থেকে, আর আজকে অঙ্ক শুরু করছি কোথা থেকে? মার্কেট মডেলের কিউডিটি কিউএসটি সমান করে আমি এখানে এসেছি। অর্থাৎ আমি এই মুহূর্তে কি করলাম, গত ক্লাসে যেখান থেকে শুরু করেছি এখানে আসলাম, অর্থাৎ অসমজাতীয় অন্তর সমীকরণে চলে আসলাম। এখন সমাধান হচ্ছে পুরাটাকার মতো, আগের মতো সমাধান। এই অংশ ঠিক আছে, এটা করতে হবে, আর পিসি করতে হবে, পিপি করতে হবে। তো এখন এক কাজ করি, আমি উপরে একটু লিখে রাখি, না লিখতে তো আবার ভুলে যাব। এই যে অসমজাতীয় অন্তর সমীকরণ, এখানে কয় নাম্বার দিতে হবে? 1 নাম্বার। এটাকে আমি উপরে একটু লিখে রাখছি। থ্রাইস কত পিটি প্লাস 4 পিটি মাইনাস 1 সমান 21 ডট ডট কয় নাম্বার? 1 নাম্বার। মানে এই যে এখানে 1 নাম্বারটাকে আমি এখানে লিখে রাখলাম, আর এটা কি করলাম, মুছে ফেললাম। এখন আমি লিখবো যে দামের সময় পথ, কি লিখবো? দামের সময় পথ পিটি ইকুয়াল টু পিসি প্লাস পিপি ডট ডট কয় নাম্বার? 2 নাম্বার। আমি কি লিখবো? আবারও বলছি, দামের সময় পথ পিটি ইকুয়াল টু পিসি প্লাস পিপি ডট ডট কয় নাম্বার? 2 নাম্বার। এরপর আমি লিখবো নিচে কি, এখানে পিসি ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন, পিপি ইকুয়াল টু পার্টিকুলার ইন্টিগ্রাল। আমি আর লিখছি না, আমি গত ক্লাসে কি করেছি, বর্ণনা দিয়েছি, ব্যাখ্যা দিয়েছি। আমাকে বলতে হবে পিসি ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন, পিপি ইকুয়াল টু কি, পার্টিকুলার ইন্টিগ্রাল। এরপর আমি কি লিখবো, নিম্নে পিসি বের করার জন্য, কি বের করার জন্য? পিসি বের করার জন্য, পিসি বের করার জন্য 1 নংকে সমজাতীয় অন্তর সমীকরণে রূপান্তর করা হলো। এখন আমি কি লিখবো? আমি লিখবো এই পিসি বের করার জন্য 1 নংকে সমজাতীয় অন্তর সমীকরণে রূপান্তর করা হলো। এই কাজটা কিন্তু আমরা গত ক্লাসে করেছি। আমরা কোথায় করেছি? গত ক্লাসে করেছি। আমরা থ্রাইস পিটি প্লাস 4 পিটি মাইনাস 1 ইকুয়াল টু 0। আমরা জানি এই কনস্ট্যান্ট থাকলে এটা অসমজাতীয় অন্তর সমীকরণ হয়ে যায়, আর কনস্ট্যান্ট যখন বাদ দিয়ে দেব, হ্যাঁ 21 যখন লিখবো না, তাহলে এটা সমজাতীয় অন্তর সমীকরণ হয়ে গেল। এটাকে ডট ডট কয় নাম্বার দেব? 3 নাম্বার দেব। কয় নাম্বার দিয়েছি? 3 নাম্বার। এখন আমি কি লিখবো? ধরি যে পিটি সমান এ বি টু দি পাওয়ার টি। ধরি পিটি সমান এ বি টু দি পাওয়ার টি। কয় নাম্বার এটা? 4 নাম্বার। টার্গেট কার মান বার করা? বি এর মান বার করা। সুতরাং পিটি মাইনাস 1। কেন পিটি মাইনাস 1 লিখলাম? এখানে কত আছে? পিটি মাইনাস 1। তাহলে কত লিখবো? এ, যে টি যদি হয় বির পর টি, টি মাইনাস 1 হলে বির পর কত হবে? টি মাইনাস 1 ডট ডট কয় নাম্বার? 5 নাম্বার। এরপরে কি লিখবো? 4 ও 5 এর মান, 4 ও 5 এর মান কয় নঙে বসিয়ে? 3 নঙে বসিয়ে। এরপরে কি লিখবো? এই 4 ও 5 এর মান কয় নঙে বসিয়ে? 3 নঙে বসিয়ে। থ্রাইস পিটির জায়গায় কত লিখবো? এ বি টু দি পাওয়ার টি প্লাস 4 পিটি মাইনাস 1 এর জায়গায় কত লিখবো? এ বি টু দি পাওয়ার টি মাইনাস 1। ঠিক আছে, আমি কি লিখেছি? আমি এই 3 পিটির জায়গায় লিখেছি এ বি টু দি পাওয়ার টি, প্লাস চিহ্ন তো আছে এটা। এরপর যে 4 পিটি মাইনাস 1 এর জায়গায় লিখেছি এ বি টু দি পাওয়ার টি মাইনাস 1।
এরপর কি লিখবো, এই 3 নম্বরে তো মান বসিয়েছি, ডান দিকে কত আছে, 0 আছে। এখন আমি উপরটা মুছি। এখন এক কাজ করি, আমি এখানে এটা হচ্ছে থ্রাইস এ বি টু দি পাওয়ার টি প্লাস 4 এ বি টু দি পাওয়ার, এটা টি মাইনাস 1 আছে, আমি টি লিখলাম, বি ইনভার্স লিখলাম, ইকুয়াল টু কত, 0। অর্থাৎ এখানে এ বি টু দি পাওয়ার টি মাইনাস 1 আছে, আমি 4a লিখেছি, বি টু দি পাওয়ার টি মাইনাস 1, এইটাকে আমি কয়টা অংশে বিভক্ত করেছি, দুইটা অংশে, একটা বি টু দি পাওয়ার টি আর একটা বি টু দি পাওয়ার মাইনাস 1 মানে বি ইনভার্স। এই দুইটা মিলে গেলে আবার টি আর মাইনাস 1 যোগ করলে কত হয়ে যাবে, মাইনাস টি মাইনাস 1। অর্থাৎ এইটা যে কথা, এইটা একই কথা, গত ক্লাসে আমি বলেছি। এটা না দেখালেও কি চলবে, কিন্তু অনেকে বোঝার স্বার্থে এটা আমি কি করেছি, এটা আমি লিখছি। এরপর কমন কত, এ বি টু দি পাওয়ার টি, এ বি টু দি পাওয়ার টি কমন নিলে তাহলে এখানে কত থাকে, 3, এখানে কত থাকে, 4, এখানে এই যে আমি কি কমন নিয়েছি, এ বি টু দি পাওয়ার টি, ফলে এখান থেকে এ বি টু দি পাওয়ার টি চলে আসবে, থাকে কত, 3, এখান থেকে এ বি টু দি পাওয়ার টি কি হবে, চলে এসেছে, থাকে কত, 4, আর কে থাকে, বি ইনভার্স, ইকুয়াল টু কত, 0। এরপরে আমরা এক কাজ করি, এরপর আমরা কি বলবো, যে যেহেতু এ বি টু দি পাওয়ার টি ইট ইজ নট ইকুয়াল টু 0, আমরা এর আগে গত ক্লাসে ব্যাখ্যা করেছি এবং বুঝিয়ে দিয়েছি এ বি টু দি পাওয়ার টি এর মান শূন্যের সমান নয়, অর্থাৎ এ বি টু দি পাওয়ার টি ইজ নট ইকুয়াল টু 0। সুতরাং 3 প্লাস 4 বি ইনভার্স ইকুয়াল টু 0। যেহেতু এ বি টু দি পাওয়ার টি সাথে এইটার গুণফল 0 হয়েছে, যেহেতু এ বি টু দি পাওয়ার টি 0 নয়, এটা প্রমাণিত, এটা আমরা ব্যাখ্যা দিয়েছি প্রথম ক্লাসে। এইটা যেহেতু 0 নয়, তাহলে এই অংশটা 0 হতে কি বাধ্য, কারণ এটা যদি 0 না হয় তাহলে রাইট হ্যান্ড সাইড 0 হতে হলে এইটা অবশ্যই কি হতে হবে, 0 হতে হবে। এই জন্য আমি লিখেছি 3 প্লাস 4 বি ইনভার্স ইকুয়াল টু কত, 0। কার মান বার করব, বি এর মান বার করব, যার মান বার করব সে সমান চিহ্নের বামে থাকবে, বাকি সবাই সমান চিহ্নের ডানে চলে যাবে। তাহলে আমি কত রাখলাম, 4 বি ইনভার্স ইকুয়াল টু কত, -3, অর 4 বাই বি ইকুয়াল টু কত, -3। ঠিক আছে, এখন আমরা এক কাজ করি, যে 3 নিচে কত আছে, একটা 1 আছে, আর গুণন করলে কত হচ্ছে, -3 বি মাইনাস থ্রাইস বি ইকুয়াল টু, বিটা একটু বড় করে লিখি, মাইনাস থ্রাইস বি ইকুয়াল টু কত, 4, কারণ এই 3 নিচে একটা 1 আছে, -3 এর বি গুণ দিলে মাইনাস থ্রাইস বি, আর 1 আর 4 গুণ দিলে কত, 4। সুতরাং বি ইকুয়াল টু -3 ডানে গেলে কি হবে, -4/3, কারণ বির মান বার করবো, 3 ডানে গেলে 4 এর নিচে বসবে, আর এই মাইনাসটা ডানে গেলে মাইনাস হয়ে গেল, তো বির মানটা কত বেরোলো, -4/3। ঠিক আছে, -4/3। এখন আমরা বির মানটা কি করব, বসাবো। এখন আমরা বির মানটা বসাবো, বসালে আমাদের কাজটা কি হয়ে যাবে। সম্ভবত এটা 4 নম্বর সমীকরণ ছিল, যদি 4 নম্বর সমীকরণ হয় তাহলে 4 নং সমীকরণে বি এর মান বসিয়ে আমরা পাচ্ছি পিটি ইকুয়াল টু কত, এ বি টু দি পাওয়ার টি। সুতরাং পিটি ইকুয়াল টু এ, বি এর মানটা কত, -4/3, -4/3 হোল টু দি পাওয়ার টি। এটা কার মান, পিটি। এটা হচ্ছে আমাদের কি কমপ্লিমেন্টারি ফাংশন, এটা হচ্ছে কাদের, আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন। সুতরাং পিসি ইকুয়াল টু এ
-4/3 হোল টু দ্য পাওয়ার টি। আমি আবারও বলছি যে এই যে আমি পিটি ইকুয়াল টু এ বি টু দ্য পাওয়ার টি ধরেছিলাম, এরপর পিটি -1 ইকুয়াল টু এ বি টু দ্য পাওয়ার টি -1 ধরেছিলাম, এগুলো করে আমরা বির মান বের করেছি। এই বির মানটা এখানে বসিয়ে দিলাম, এ -4/3 হোল টু দ্য পাওয়ার টি। এইটাই হচ্ছে আমার কমপ্লিমেন্টারি ফাংশন। এই যে কমপ্লিমেন্টারি ফাংশন এ বি টু দ্য পাওয়ার টি, বির মানটা বার করা হয়ে গেছে। তাহলে আমি এখন এখানে লিখে রাখছি আমার কমপ্লিমেন্টারি ফাংশনটা কত বেরিয়েছে, এ বির জায়গায় কত বেরিয়েছে, মাইনাস কত 4/3 হোল টু দ্য পাওয়ার। এখন আমাকে কি করতে হবে, পার্টিকুলার ইন্টিগ্রাল মান বার করতে হবে। কার মান? পার্টিকুলার ইন্টিগ্রালের মান এখন আমাকে বার করতে হবে। আর সেটা বের করার জন্য ওয়াইটি সমান কি ধরতে হবে, কে ধরতে হবে আমি বলেছি। তবে এই মানগুলো কোথায় বসাতে হবে, এই অসমজাতীয় অন্তর সমীকরণে বসাতে হবে। অসমজাতীয় অন্তর সমীকরণে বসাতে হবে। আমরা গত ক্লাসে যা করেছি আজকে কিন্তু হুবহু সেই কাজটা কি করছি, আমি করছি। আমি এখন কি বলবো, আমি বলবো যে পিপি এর মান বের করার জন্য, পিপি এর মান বের করার জন্য, পিপি এর মান বের করার জন্য পিটি সমান কত ধরা হলো, কে ধরা হলো। ঠিক আছে, পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার জন্য পিটি সমান কি ধরা হলো, কে ধরা হলো। কেন? পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে একটি স্থির মান, পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে একটি স্থির মান, এটার জন্য আমরা পিটি সমান কে ধরব। ঠিক আছে, পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে কি, একটা স্থির মান, একটা স্থির মান, ভারসাম্য মান। ঠিক আছে, আর ভারসাম্য মান টি পিরিয়ডে যেটা হবে t+1 পিরিয়ডে একই হবে, t-1 পিরিয়ডে একই হবে। কারণ ভারসাম্য মান হচ্ছে একটি স্থির মান, একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত এই মানটা কি থাকে, স্থির থাকে, এই মানের কোনো পরিবর্তন হয় না। অতএব টি পিরিয়ডে যদি কে হয় তাহলে pt-1, আমার pt-1 আছে, pt-1 এটা কি হবে, কে হবে। অর্থাৎ এটা পরিবর্তনটা কত, 0। এই জন্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা কি লিখেছিলাম, dpt বাই কত, dt ইকুয়াল টু 0। সময়ের পরিবর্তনের ফলে ওই পার্টিকুলার যে পিটির মানটা, মানে যেটা ধরেছিলাম, কে ধরেছিলাম, কত ছিল, পিটি সমান কি ছিল, কে ছিল। এই পিটিকে টির সাপেক্ষে অন্তর্করণ করলে কত হয়েছিল, 0 হয়েছিল। আসলে সময়ের পরিবর্তনের সাথে এই দামের পরিবর্তন কত, 0। এখানেও টি পিরিয়ডে কে, t-1 পিরিয়ডে কি, কে। অর্থাৎ সময়ের পরিবর্তনের ফলেও এই পার্টিকুলার ইন্টিগ্রালের মানটা কি স্থির, কোনো পরিবর্তন হয় নাই। এর মানে কোনো পরিবর্তন হয় নাই মানে কি, পরিবর্তন শূন্য। যাক, তা আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল কি, পিটি টু কে, যেহেতু ভারসাম্য মান একটা স্থির মান, অর্থাৎ t-1 পিরিয়ডে এটা কি হবে, কে হবে। উপরোক্ত মান, উপরোক্ত মান 1 নঙে বসিয়ে পাওয়া যায়। উপরোক্ত মান কোথায় বসিয়ে পাওয়া যায়, 1 নঙে বসিয়ে পাওয়া যায়। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, এই পিটি ইকুয়াল টু কে, pt-1 ইকুয়াল টু কে, এই মানগুলো আমাকে অসমজাতীয় অন্তর সমীকরণে বসাতে হবে, অর্থাৎ পুরাটাতে আমাকে বসাতে হবে। আমি মান যদি বসাই তাহলে কত হলো, থ্রাইস পিটি ইকুয়াল টু কে, পিটির জায়গায় কত লিখলাম, কে লিখলাম, প্লাস 4 pt-1 এর মানটা কত, এটাও তো কে, কে লিখলাম। ঠিক আছে, হলো কত, 21, অর 7k সমান কত, 21। সুতরাং কে ইকুয়াল টু কত, 3। সুতরাং এই যে পিটি সমান কত, পিটি সমান কে না, হ্যাঁ, কে ইকুয়াল টু 3, এ কে সমান কত, পিটি, পিটি ইকুয়াল টু 3। সুতরাং পিপি ইকুয়াল টু কত, 3। এটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল, পি ইকুয়াল টু কত বেরিয়েছে, 3। পার্টিকুলার ইন্টিগ্রালের মান আমার কত বেরোলো, আমার 3 বেরিয়েছে, যেটা আমরা আগেও কি করেছি, এটা করেছি, এই নিয়মের অঙ্কটা আমরা করেছি। অর্থাৎ পার্টিকুলার ইন্টিগ্রালের মান বের করতে হলে পিটি সমান কে ধরতে হবে, pt-1 কে হয়ে যাবে, মানগুলো অসমজাতীয় অন্তর সমীকরণে বসাতে হবে। বসিয়ে আমরা কে এর মানটা বের করেছি, এই কেটা মানে কি, পিটি। এই পিটিটাকে বলা হয় পার্টিকুলার ইন্টিগ্রাল, অর্থাৎ একটা স্থির মান, যেটাকে আমরা ভারসাম্য মান আমরা বলে থাকি। এখন আমাদের কাজ হলো কি, আমাদের কাজ হচ্ছে এই পিসিও
পিপি এর মান 2 নং এ বসিয়ে দামের সময় পথ পাওয়া যায়। পিসি অফ পিপি এর মান এখন আমরা লিখব, আমরা কি লিখব? আমরা লিখব পিসি অফ পিপি এর মান 2 নং এ বসিয়ে দামের সময় পথ পাওয়া যায়। পিটি ইকুয়াল টু পিসির মানটা কত? এই যে a -4/3 হোল টু দি পাওয়ার t, -4/3 হোল টু দি পাওয়ার t প্লাস পিপির মানটা কত? 3। এই হলো আমার দামের সময় পথ। আমরা এখানেই আনসার দিয়ে দিতে পারি, তবে আরেকটু দেওয়া ভালো। কার মানটা বার করা? এর মানটা বার করা ভালো। আমি আবারও বলছি, কেউ যদি আনসার এখানে কমপ্লিট করতে চায় সে কমপ্লিট করতে পারে, তাই মনে করি এর মানটা বের করাটা কি ভালো। কিন্তু এর মানটা বের করার জন্য আমাকে কোনো এক্সট্রা ইনফরমেশন দেয় নাই। যদি আমাকে এক্সট্রা ইনফরমেশন দিত তাহলে আমি কি করতাম? আমি এর মানটা কি করতে পারতাম? বের করতে পারতাম, যদি এক্সট্রা ইনফরমেশন আমাকে দিত। যাক, আমাকে এক্সট্রা ইনফরমেশন দেয় নাই, এক্ষেত্রে আমি লিখবো টি ইকুয়াল টু 0 হলে, টি ইকুয়াল টু 0 হলে। আমি এগুলো গত ক্লাসে কিন্তু দেখিয়েছি। টি ইকুয়াল টু 0 হলে, টি ইকুয়াল টু 0 হলে কি হবে? এটা P0 সমান a -4/3, এটি কত? 0 প্লাস 3, ঠিক আছে? অর P0 টি ইকুয়াল টু 0 হলে, তাই এটা P0 a -4/3, টির জায়গায় কত? 0 প্লাস 3। এখন আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় রেজাল্ট কত হয়? 1। আমরা শিখেছি, আমরা স্কুলে দেখেছি a টু দি পাওয়ার 0 1, b টু দি পাওয়ার 0 1, অতএব -4/3 পাওয়ার 0, এই পুরাটা 1 হয়ে গেল। তো 1 প্লাস কত? 3। a আর 1 মানে কি? a, সুতরাং P0 -3 সমান কত? a। 3টা বামে চলে আসলে P0 -3 সমান a, সুতরাং a ইকুয়াল টু কত? P0 -3। এই এটা কি ডান দিকে লিখলাম, a ইকুয়াল টু কত? P0 -3। আমরা এর মানটা পেয়ে গেলাম কত? P0 -3। এখন আমি বলবো যে এখানে একটা নাম্বারিং করে দিই। আমি নাম্বারটা ভুলে গেছি, মনে করি আমি এটা কয় নাম্বার দিলাম? 7 নাম্বার। তোমরা ওই সিরিয়ালি নাম্বারটা দিবা, ঠিক আছে? সিরিয়ালি দিবা, মনে করি এটা 7 নাম্বার। এখন আমি বলবো এর মান 7 নং এ বসিয়ে দামের সময় পথ পাওয়া যায়। কি বলেছি? এর মান 7 নং এ বসিয়ে দামের কি সময় পথ পাওয়া যায়। এর মান 7 নং এ বসিয়ে দামের সময় পথটা পাওয়া যায়। এই যে লিখছি দামের সময় পথ পিটি ইকুয়াল টু, এর মানটা কত? P0 -3। আচ্ছা, এখন কি লিখলাম? -4/3 হোল টু দি পাওয়ার t প্লাস 3। এটি হচ্ছে আমাদের আনসার। এইটা হচ্ছে কি আমাদের আনসার। এই আমাদের আনসারটা শেষ হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত দামের সময় পথ। এটাই হলো আমার দামের কি সময় পথ। কেন দামের সময় পথ বলা হয়েছে? কেন দামের সময় পথ বলা হয়েছে? এখানে যে 0 বসাই তাহলে P0 মানে 0 পিরিয়ডের, মানে স্টার্টিং পিরিয়ডের, প্রারম্ভিক পিরিয়ডের দাম পাওয়া যাবে। এখানে যদি টি এর জায়গায় 1 বসাই তাহলে P1 প্রথম পিরিয়ডের দাম পাওয়া যাবে। এখানে টি এর জায়গায় 2 যদি বসাই P2 এই সমীকরণ হতে দ্বিতীয় পিরিয়ডের দাম পাওয়া যাবে। এখানে টি যদি 3 বসাই তাহলে এই সমীকরণ হতে P3 তৃতীয় পিরিয়ডের দাম পাওয়া যাবে। এই জন্য এটাকে বলা হয়েছে দামের সময় পথ, টাইম পাথ অফ প্রাইস। ক্লিয়ার? জি, আমরা দামের সময় পথ বের করেছি, আনসার দিয়ে দিলাম। এখন আমাকে বলেছে 2 নাম্বার আন্তঃসাময়িক ভারসাম্য দাম বের করো। মাত্র 1 লাইনে আনসার। আন্তঃসাময়িক ভারসাম্য দাম বের করো। আন্তঃসাময়িক ভারসাম্য দাম কোনটা? আন্তঃসাময়িক ভারসাম্য দাম হচ্ছে পিপি, পার্টিকুলার ইন্টিগ্রাল যে মানটা বের করেছি সেটা হচ্ছে আন্তঃসাময়িক ভারসাম্য দাম। কারণ পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার সময় আমরা ওইটার মান কি ধরেছিলাম? কে ধরেছিলাম? একটা স্থির মান। আমরা জানি ভারসাম্য মান হচ্ছে একটা স্থির মান, কে ধরেছিলাম। আর সেই কে ধরে মানটা কত পেয়েছি? 3। অতএব এই 3টা হচ্ছে
আন্তঃসাময়িক ভারসাম্য দাম। আর সহজ অর্থ বলেই দিচ্ছি যে দামের সময় পথে এই প্লাস চিহ্নের ডান দিকে যেটা থাকবে, কি বলেছি, প্লাস চিহ্নের ডান দিকে যেটা থাকবে এটা হচ্ছে আন্তঃসাময়িক ভারসাম্য দাম। এখন আমি লিখব আন্তঃসাময়িক ভারসাম্য দাম পি বার ইকুয়াল টু 3। আনসার কয় নাম্বার প্রশ্নের আনসার শেষ হলো? 2 নাম্বার। আন্তঃসাময়িক ভারসাম্য দাম পি বার ইকুয়াল টু কত? 3। 3 নাম্বার প্রশ্ন, ভারসাম্য স্থিতিশীল কিনা পরীক্ষা করো। ভারসাম্য স্থিতিশীল কিনা পরীক্ষা করো। এই প্রশ্নের আনসার দিতে একটু সময় লাগবে। আমরা পরীক্ষার খাতায় লিখতে 1 থেকে 2 মিনিট লাগবে। কয় মিনিট? 1 থেকে 2 মিনিট। কিন্তু আমাকে আনসার দিতে হলে একটু কথা বলতে হবে, একটু বুঝতে হবে। আমরা যদি বুঝে ফেলি তাহলে আমরা যে কোনো প্রশ্নের আনসার আমরা কি করতে পারবো? দিতে পারবো। একেবারে পরীক্ষা হলে নতুন অঙ্ক যদি দেয়, যে অঙ্কটা আমরা এর আগে করি নাই সেটারও আনসার আমরা কি করতে পারবো? আমরা দিতে পারবো। সেটা কি? এটাই আমি এখন কি করব? আলোচনা করব। এই যে আমার দামের সময় পথ, এই দামের সময় পথের তা আমি তো জানি এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কার মান? বি এর মান, ঠিক আছে। আর এই মানে -4/3 হচ্ছে বির মান, আর এটা হচ্ছে আপনার কে এর মান, ঠিক আছে। তো এখন মানে কে এর মান, যেটাকে আমরা মানে আন্তঃসাময়িক ভারসাম্য দাম বলি। এখন একটা জিনিস আমি একটু বলছি, আমি এটাকে একটু এই প্যাটার্নে লিখছি আমাদের সুবিধার জন্য। এ বি টু দি পাওয়ার টি প্লাস 3। আমার এখানে এটা কত? P0 - 3, বিটা কত? -4/3, ঠিক আছে। আর 3 না লিখে পি বার লিখছি। কি লিখছি? পি বার। পি বার হচ্ছে আন্তঃসাময়িক ভারসাম্য দাম। তাহলে আমার এখানে এটা কত? P0 - 3, বিটা কত? -4/3, আর পি বারটা কত? 3। আমরা কিন্তু বির মানটা -4/3 বের করেছি। এই প্যাটার্নটা আমি লিখলাম, ঠিক আছে। এই প্যাটার্নের এই অংশটা হচ্ছে বিচ্যুতি, আর এই অংশ এটা হচ্ছে আন্তঃসাময়িক ভারসাম্য দাম। আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনে এই ধরনের বোঝানোর কি করেছিলাম, একটু চেষ্টা করেছিলাম যে এই অংশটা হচ্ছে কি বিচ্যুতি, আর এটা হচ্ছে আন্তঃসাময়িক কি ভারসাম্য দাম। আর এই পিটিটা কি? এটা হচ্ছে বাজার দাম। এটা হচ্ছে বাজার দাম। এখন আমাদের ভারসাম্য স্থিতিশীল, এটা আমরা কখন বলবো? আমরা ভারসাম্য স্থিতিশীল তখনই বলবো যখন আমার বাজার দামটা আন্তঃসাময়িক ভারসাম্য দামের সমান হয়ে যাবে। সময়ের ঘাত প্রতিঘাতে, কি বলেছি? সময়ের ঘাত প্রতিঘাতে বাজার দামটা আন্তঃসাময়িক ভারসাম্য দামের সমান হয়ে যাবে। অর্থাৎ পিটিটা টেন্স টু কত? পি বার যদি হয় তবে আমি বলবো ভারসাম্য কি স্থিতিশীল। আর যদি দেখা যায় বাজার দামটা ক্রমান্বয়ে আন্তঃসাময়িক ভারসাম্য দাম থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে আমি বলবো ভারসাম্যটা কি স্থিতিশীল নয়। আবারও বলছি, বাজার দামটা যদি আন্তঃসাময়িক ভারসাম্য দামের দিকে ধাবিত হয় আমি বলবো ভারসাম্য স্থিতিশীল। আর যদি বাজার দামটা যদি আন্তঃসাময়িক ভারসাম্য দাম থেকে ক্রমান্বয়ে দূরে চলে যায় আমি বলবো ভারসাম্য অস্থিতিশীল। এখন দেখি এই বাজার দাম আর আন্তঃসাময়িক ভারসাম্য দামের সমান কখন হবে? যখন এ বি টু দি পাওয়ার টি টেন্স টু 0 হবে। এই বিচ্যুতিটা কি হবে? 0 হবে। তখন বাজার দামটা ভারসাম্য দামের কি হবে? সমান হবে। একেবারে ক্লিয়ার। এই বিচ্যুতিটা যখন কোন দিকে যাবে?
জিরোর দিকে যাবে, বিচ্যুতিটা যখন জিরো হয়ে যাবে, তখন বাজার দামটা আন্তঃসাময়িক ভারসাম্য দামের সমান হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। এই বাজার দামটা হচ্ছে 5 আর বিচ্যুতি 1, তাহলে সরি ভারসাম্য দামটা হচ্ছে 5, বিচ্যুতি কত 1, বাজার দাম কত 5 আর 1 যোগ করলে কত 6। এখন এরপরে যদি বিচ্যুতি যদি 2 হয় কিছু সময়ের পর, বাজার দাম কত 7। এর মানে বিচ্যুতি যদি বাড়ে, এবিটি যদি কি বাড়ে, তাহলে এই বাজার দামটা ভারসাম্য দাম হতে কোথায় চলে যাবে, দূরে চলে যাবে। অর্থাৎ মনে রাখতে হবে, এই বিচ্যুতি যদি বাড়তে থাকে তাহলে ভারসাম্য কি হয়ে যাবে, অস্থিতিশীল। কিন্তু এই বিচ্যুতি যদি 1 থেকে কমে যদি কত হয় 0.5 হয়, তাহলে বাজার দামটা কত হবে? এখন আগে ছিল 5 আর 1 6, এখন 5 এর সাথে বিচ্যুতি 0.5 যোগ করলে কত হবে 5.5। এই বিচ্যুতি যদি কমে, আরো কমে কত 0.25 হয়, এখন বাজার দাম হবে 5 এর সাথে 0.25 কি করবো, যোগ করবো 5.25, অর্থাৎ বাজার দাম 5.25, ভারসাম্য দাম 5। এর মানে এই বিচ্যুতি যত কমবে, কমতে কমতে জিরোর দিকে যাবে, এই যে বাজার দাম 6 5.5 5.25 কার সমান, 5 টাকার সমান হচ্ছে, ভারসাম্য দামের কি হচ্ছে, সমান হচ্ছে, ভারসাম্য স্থিতিশীল। এর মানে ভারসাম্যটা স্থিতিশীল হবে কখন, যদি a b to the power t tends to 0 হয়। a b to the power t tends to কি হয়, 0 হয়। আর সেটা নির্ভর করে কার উপর, এখন এই a b to the power t কি বলেছিলাম, tends to 0 হয়। এখন আমরা দেখি, এখন এটা নির্ভর করে, এত শূন্য নয়, আমরা জানি a is not equal to 0, এ শূন্য নয়। হ্যাঁ, মানে a b to the power t কোনোটাই কি শূন্য নয়। এখন বীর মানটা আমাদেরকে দেখতে হবে, কার মান, বীর মানটা আমাদেরকে দেখতে হবে। প্রথমত বীর মানটা যদি কি হয়, মাইনাস হয়, বীর মানটা কি হয়ে গেছে, মাইনাস হয়, তাহলে কি হতে পারে একটু আমরা কি করি, আমরা পরীক্ষা করে দেখি। বীর মান যদি মাইনাস হয়, এখানে পাওয়ার যদি টি যদি কি হয়, জোড় হয়, পাওয়ার টি যদি কি হয়, জোড় হয়, তাহলে কি হবে, মনে করি বীর মান হচ্ছে -2, পাওয়ার যদি কি হয়, জোড় হয়, এই যে টিটা কি জোড়, মানে কি টি হচ্ছে 2 4 6 8 10 12, টির জায়গায় কত বসালাম, 2 4 6 8 10 12, সবসময় কি আসবে, প্লাস মান আসবে। কারণ পাওয়ার জোড় হলে, মাইনাসের পাওয়ার জোড় হলে চিহ্ন কি আসে, প্লাস। যেমন এখানে 2 হলে স্কয়ার, তো -2 কি হয়ে যাবে, +4। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই বিচ্যুতিটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। বিচ্যুতিটা কি হয়ে যাবে, এই বিচ্যুতিটা প্লাস হয়ে যাবে। এর মানে কি, এর মানে পিটা বাজার দাম হতে কি, বাজার দামটা ভারসাম্য দাম হতে কি হবে, বেশি হবে। এটা যদি কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। আবার আসি, বীর মানটা পাওয়ার বেজুর, তীর মানটা কি বেজুর, কার মানটা, এই তীর মানটা বেজুর। কারণ টির মান তো বেজুর হতে পারে, যে প্রথম পিরিয়ড টি কত 1, তৃতীয় পিরিয়ড টি ইকুয়াল টু কত 3, পঞ্চম পিরিয়ড টি ইকুয়াল টু কত 5। এখানে চিহ্ন কি আসবে, মাইনাস হবে। কারণ যে কোনো সংখ্যা নিয়ে আমরা পাওয়ার বেজুর দিই না কেন, রেজাল্ট কি পাবো, মাইনাস। তাহলে এই বিচ্যুতিটা কি চলে আসবে, মাইনাস। তো বিচ্যুতি যদি মাইনাস হয়, পি বার থেকে এটা কি করতে, বিয়োগ করব, বিয়োগ করলে আমরা কি পাবো, পিটি। বিচ্যুতি যদি কি হয়, মাইনাস হয়, মনে করি এই বিচ্যুতিটা কত, -1, তাহলে এখানে পি বার কত 5, আর বিচ্যুতি কত -1, তাহলে পিটি কত 4। তাহলে পিটির মানটা পি বারের চেয়ে কি কম, অর্থাৎ পিটি স্মলার দেন কি হবে, পি বার হবে। পিটি
স্মলার দেন কি হবে, পি বার হবে। আমি আবারও বলছি, যদি এখানে পাওয়ারটা যদি কি হয় বিজুর হয়, কারণ এখানে বির পাওয়ারটা কি, বির পাওয়ারটা টি না, টি সময় জুড়ো হতে পারে, সময় বিজুর হতে পারে। বেজুর যদি হয় মাইনাস পাওয়ার বেজুর দিলে রেজাল্ট কি আসবে, মাইনাস, -2 পাওয়ার 3 দিলাম, -2 -2 -2, 2 দুগুণে 4 দুগুণে 8, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে কি মাইনাস, চিহ্ন কি আসছে মাইনাস, অর্থাৎ বেজোড় দিলে সব সময় চিহ্ন কি আসবে, চিহ্ন মাইনাস আসবে। তাহলে এই বিচ্যুতিটা কি হয়ে গেল, মাইনাস হয়ে যাবে। তো পি বার থেকে এটা মাইনাস হওয়ার পর পিটি, অটোমেটিক পিটিটা পি বারের চেয়ে কি হবে, ছোট হবে, পিটি স্মলার দেন পি বার। তাহলে একটা জিনিস আমরা বুঝলাম, সেটা কি বুঝলাম একটু লক্ষ্য করি। সেটা আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে পাওয়ার জোর হলে বলেছিলাম পিটি গ্রেটার দেন পি বার, আর পাওয়ার বেজোর হলে বলেছিলাম পিটি স্মলার দেন পি বার। একটা চিত্র আঁকি, এদিকে সময়, এদিকে দাম, বাজার দাম। এটা হচ্ছে আন্তঃসাময়িক ভারসাম্য দাম পি বার, এটা হচ্ছে আন্তঃসাময়িক কি ভারসাম্য দাম পি বার স্থির কত 3, মানে এই যে 3 3 3 3 ভূমি অক্ষের সমান্তরাল। তাহলে আমার বাজার দামের চিত্রটা কিরকম হবে, এই হবে, এই হবে, এই হবে, এই হবে, এই হবে। কেন, ওই যে বললাম না যে পাওয়ার যখন কি হবে বিজুর হবে, বাজার দামটা পি বারের চেয়ে কি হবে, ছোট হবে। এই যে বাজার দাম পি বারের চেয়ে কি ছোট, এই যে বাজার দামটা পি বারের চেয়ে কি ছোট, এই যে প্রথম পিরিয়ডে বাজার দাম এখানে, ভারসাম্য দাম কোথায়, এখান থেকে বাজার দামটা কি ছোট না। আবার দ্বিতীয় পিরিয়ড ভারসাম্য দাম হতে বাজার দাম কি বেশি, তৃতীয় পিরিয়ডে ভারসাম্য দাম হতে বাজার দামটা কি কম, চতুর্থ পিরিয়ডে বাজার দামটা বেশি কাটছে ভারসাম্য দাম হতে বাজার দাম বেশি, অর্থাৎ জোর হলে কি বাজার দাম বেশি ভারসাম্য দাম হতে, প্রত্যেকটা জোর দুই সাইড, এই যে বাজার দামটা কি এই ভারসাম্য দাম হতে কি বেশি। আর বেজোর পিরিয়ডে বাজার দামটা কম, এই যে বাজার দামটা কি প্রথম পিরিয়ড তৃতীয় পিরিয়ডে বাজার দামটা কি ভারসাম্য দাম হতে কি কম। তাহলে একটা জিনিসের সিদ্ধান্তে আমরা চলে আসি, সিদ্ধান্ত কার মান, বি এর মান যদি মাইনাস হয়, কার মান, বি এর মান যদি কি হয় মাইনাস হয়, চিহ্ন যদি মাইনাস হয়, তাহলে এই দামটা বাজার দামটা উঠা নামা করবে, কি করবে, উঠা নামা করবে। এটাকে বলা হয় দোলন, কি বলে, দোলন। ঠিক আছে, অসিলেশন। যদি বির মানটা যদি কি হয় মাইনাস হয়, তাহলে দামের সময় পথটা কি করবে, এইভাবে উঠা নামা করবে। এটাকে বলে দামের সময় পথ দোলায়মান, দামের সময় পথ দোলায়মান। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যদি বাজার দাম, যদি বির মান ঋণাত্মক হয় তাহলে আমরা বলবো দামের সময় পথ দোলায়মান। আর যদি বির মান ঋণাত্মক না হয়ে যদি কি হয় ধনাত্মক হয়, তাহলে দামের সময় পথ দোলায়মান হবে না। দামের সময় পথ দোলায়মান কি হবে না, দামের সময় পথ দোলায়মান হবে না। দামের সময় পথ দেখা যাবে এই যে এই গেছে, অথবা এই গেছে, আর উপরের দিকে যাবে না লিখে যাবে নিচের দিকে যাবে, দামের সময় পথ দোলায়মান হবে না। তাহলে একটা সিদ্ধান্ত নিলাম আমাদেরকে লিখে রাখতে হবে, সেটা হচ্ছে বিয়ের চিহ্ন খুবই ইম্পর্টেন্ট। বিয়ের চিহ্ন ঋণাত্মক হলে, বিয়ের চিহ্ন কি হলে ঋণাত্মক হলে দামের সময়পথ দোলায়মান হবে। আর 2 নম্বর হচ্ছে বিয়ের
চিহ্ন ধনাত্মক হলে কি হলে, এই যে ধনাত্মক হলে দামের সময় পথ অদুলায়ন হবে। আমার নেক্সট ক্লাসে কিন্তু এই জিনিসগুলো কাজে লাগবে, যে বিয়ের চিহ্ন যদি মাইনাস হয় দামের সম্পদ এইভাবে উঠানামা করবে দুলায়মান, আর বিয়ের চিহ্ন যদি প্লাস হয় দামের সম্পদ এভাবে এভাবে চলে যাবে বা নিচের দিকে চলে যাবে, মানে উঠানামা করবে না, অদুলায়মান হবে। এখন আমরা আসি আরেকটা গুরুত্বপূর্ণ কথাতে আমরা আসি, সেটা হচ্ছে বিয়ের চিহ্ন তো আমরা ঋণাত্মক বললাম, আর ধনাত্মক হলে কি হবে। এখন আসি বিয়ের পরম মান কার, বিয়ের পরম মান বলেছি স্মলার দেন কি হলে, 1 হলে, স্মলার দেন 1 হলে দোলনটা কি হয়ে যাবে, স্মলার দেন 1 হলে ভারসাম্য স্থিতিশীল, অর্থাৎ বাজার দামটা টেন্স টু কি, আন্তঃসাময়িক ভারসাম্য দামের সমান হবে। আন্তঃসাময়িক কি, ভারসাম্য দামের সমান হবে বাজার দাম। যদি কার চিহ্ন যদি অ্যাবসলিউট বি এর মানটা যদি কি হয়, স্মলার দেন যদি কি হয় 1 হয়, তাহলে বাজার দামটা আন্তঃসাময়িক ভারসাম্য দামের কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। কারণ তখন কিন্তু এ বি টু দি পাওয়ার টি টেন্স টু কি হবে, 0। প্রমাণ দিচ্ছি, মনে করি বির মানটা কত, -1/2, তাহলে অ্যাবসলিউট বিটা কত, 1/2। অ্যাবসলিউট পরম মান নিলে মাইনাস উঠে যাবে কত, 1/2। এখন আমার বির মানের উপর কত, টি না, টিটা কার উপর, বি এর পাওয়ার। এখন আমরা এক কাজ করি, হাফের পাওয়ারটা 1 দিলে কত, 1/2। হাফের পাওয়ারটা দ্বিতীয় পিরিয়ডে টি 1 হলে 1, 2 হলে কত, 2, কত 1/4। হাফের পাওয়ারটা 3 দিলে কত হবে, 1/8। অর্থাৎ টির মানটা যদি প্রথম পিরিয়ডে 1, তাহলে এটা কত, 1/2 হবে, কারণ আমাদের তো এটা কি বি টু দি পাওয়ার টি। তারপর দ্বিতীয় পিরিয়ডে 2 বসাবো, 1/2 কত হবে, 1/4। তৃতীয় পিরিয়ডে 3 বসাবো, 1/8। তাহলে বি টু দি পাওয়ার টিটা কি হচ্ছে, বি টু দি পাওয়ার টি টেন্স টু কি 0 না, কারণ হাফের চেয়ে 1/4 ছোট, 1/4 এর চেয়ে 1/8 ছোট। আবারও মনে রাখো, হাফের চেয়ে কে ছোট, 1/4, আর 1/4 এর চেয়ে কে ছোট, 1/8। তাহলে যত পাওয়ার বাড়বে, যত পাওয়ার কি হবে, বাড়বে, কারণ টি তো ইনফিনিটি, টি কি ইনফিনিটি, অর্থাৎ ইনফিনিটি যত বড় পাওয়ার দেবো এই মানটা তত কমবে। এর মানে বি টু দি পাওয়ার টি টেন্স টু 0, এ বি টু দি পাওয়ার টি টেন্স টু 0, অর্থাৎ বিচ্যুতি 0 হয়ে যাবে, বাজার দাম ভারসাম্য দামের সমান হবে, ভারসাম্য কি স্থিতিশীল। অতএব এই কথাটা তোমরা লিখে রাখো, অ্যাবসলিউট বি স্মলার দেন কি হলে, 1 হলে ভারসাম্য স্থিতিশীল হবে। এই তোমরা লিখে রাখো, অ্যাবসলিউট বি স্মলার দেন 1 হলে ভারসাম্য স্থিতিশীল হবে। আচ্ছা, এরপর এখন আসি আমরা, অ্যাবসলিউট বি যদি গ্রেটার দেন 1 হয় ভারসাম্য কি হবে, অস্থিতিশীল হবে, ভারসাম্য অস্থিতিশীল হবে। অ্যাবসলিউট বি গ্রেটার দেন 1 হলে ভারসাম্য কি হবে, অস্থিতিশীল হবে। কারণ তখন এই পিটিটা পি বার হতে দূরে চলে যাবে। কেন দূরে চলে যাবে, তখন এ বি টু দি পাওয়ার টি টেন্স টু কি হবে, ইনফিনিটি। অর্থাৎ বিচ্যুতি বাড়বে, বিচ্যুতি যত বাড়বে, বিচ্যুতি যত কি হবে, বাড়বে, অর্থাৎ এই অংশটার মানটা যত কি হবে, বাড়বে। 3 সাথে এই বিচ্যুতি যোগ করলে বাজার দামটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে, অর্থাৎ বাজার দামটা ভারসাম্য দাম হতে অনেক দূরে চলে যাবে এই বিচ্যুতি যদি কি হয়, বাড়তে থাকে। পিটিটা এইটার সমান হবে তখনই যদি বিচ্যুতি কি হয়ে যায়, কমতে কমতে 0 হয়ে যায়। কিন্তু বাড়তে থাকলে কিন্তু এই পিটি
এই ভারসাম্য দাম হতে অনেক দূরে চলে যাবে, ভারসাম্য কি হয়ে যাবে, অস্থিতিশীল হয়ে যাবে। প্রমাণ দিচ্ছি, আমি গ্রেটার দেন 1 বলেছি না, এই যে আমার এখানে যে মনে করি বি ইকুয়াল টু কত, -3/2, সুতরাং অ্যাবসলিউট পি সমান কত, 3/2। আমাদের এক্স চিহ্নটা কি, বি টু দি পাওয়ার কত টি। তাহলে এখন আমরা এক কাজ করি, বির মান 3/2, প্রথম পিরিয়ডে কত 3/2, দ্বিতীয় পিরিয়ডে কত টি কত 2 হবে 9/4, তৃতীয় পিরিয়ডে কত 3/2, তৃতীয় পিরিয়ডে টির জায়গায় কত বসবে 3, 27 কত 8। এইটার চেয়ে এইটা বড়, এইটার চেয়ে এইটা বড়, এইটার চেয়ে আবার কি এইটা বড়। এর মানে কি, এর মানে হচ্ছে আমি বির পাওয়ার টির মান যত বাড়বে বি টু দি পাওয়ার টির মান বাড়বে, এ বি টু দি পাওয়ার টির মানটা ইনফিনিটির দিকে যাবে, বিচ্যুতি বাড়তে থাকবে, অতএব বাজার দামটা ভারসাম্য দাম হতে অনেক দূরে চলে যাবে, ভারসাম্য কি হয়ে যাবে, অস্থিতিশীল হয়ে যাবে। অতএব খুবই গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত যেটা হচ্ছে আমাদের, সেটা আমাদের একটু মনে রাখতে হবে। দামের সময় পথ দোলায়মান না অদোলায়মান, এই জন্য আমরা বীর চিহ্ন দেখব। বীর চিহ্ন যদি মাইনাস হয় আমরা বলবো দামের সময় পথ দোলায়মান, আর বীর চিহ্ন যদি প্লাস হয় আমরা বলবো দামের সময় পথ অদোলায়মান। এরপরে আমরা দেখব অ্যাবসলিউট বি। অ্যাবসলিউট বি যদি স্মলার দেন 1 হয় আমরা বলবো ভারসাম্যমুখী স্থিতিশীল। অ্যাবসলিউট বি যদি গ্রেটার দেন 1 হয় আমরা বলবো ভারসাম্যমুখী অস্থিতিশীল। এখন আমার 3 নাম্বার প্রশ্ন, ভারসাম্য স্থিতিশীল কিনা পরীক্ষা করো। আমি বলবো এখানে বি ইকুয়াল টু কত -4/3, বীর চিহ্ন কি ঋণাত্মক, বীর চিহ্ন কি ঋণাত্মক। তো ঋণাত্মক কথাটাকে তো এইভাবে লিখতে পারি বি স্মলার দেন 0, আর ধনাত্মক কি লিখতে পারি বি গ্রেটার দেন 0, ঠিক আছে। তো বীর চিহ্ন ঋণাত্মক, তাহলে এটা কি লিখতে পারি স্মলার দেন কি 0। অতএব দামের সময় পথ কি দোলায়মান। এর মানে দাম এভাবে উঠানামা করবে, আমি চিত্র দিয়ে দেখিয়েছি, ঠিক আছে, দোলায়মান। এরপরে আমরা দেখি অ্যাবসলিউট বি। অ্যাবসলিউট বি, অ্যাবসলিউট বি সমান কত মাইনাস কত 4/3, -4/3 সমান কত 4/3। ইট ইজ গ্রেটার দেন 1, ইট ইজ গ্রেটার দেন কি 1, একের চেয়ে কি বড়। তাহলে এটা একের চেয়ে বড় হলে কি বলেছি, এটা বলেছিলাম স্থিতিশীল, আর এটা কি বলেছিলাম অস্থিতিশীল। আমি লিখব সুতরাং ভারসাম্য কি হবে অস্থিতিশীল। তাহলে আমার আনসারটা কি হলো, আনসারটা হলো যে ভারসাম্য স্থিতিশীল কিনা পরীক্ষা করো। আমি বলবো এখানে বি ইকুয়াল টু -4/3 স্মলার দেন 0, অতএব দামের সময় পথ দোলায়মান। কিন্তু অ্যাবসলিউট বি ইকুয়াল টু -4/3 ইকুয়াল টু 4/3 গ্রেটার দেন 1, সুতরাং ভারসাম্য অস্থিতিশীল হবে। অর্থাৎ দামের সময় পথ দোলায়মান হতে পারে, কিন্তু ভারসাম্যটা কি হয়ে গেছে, ভারসাম্যটা হয়ে গেছে অস্থিতিশীল হয়ে গেছে। মানে এইটার চিত্র এরকম হবে, এই প্রশ্নের চিত্রটা এরকমই হবে, এইদিকে টি এদিকে দাম, এটা হচ্ছে ভারসাম্য দাম পি বার। চিত্রটা এই 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 এই, অর্থাৎ আমরা কি দেখতেছি ক্রমান্বয়ে কি হচ্ছে, বাজার দামটা এই ছিল, এই এতটুকু গ্যাপ ছিল, এরপর এই পরে গ্যাপ বেড়ে গেছে, এরপরে গ্যাপ আরো বাড়ছে, গ্যাপ বাড়ছে, গ্যাপ কি হচ্ছে আরো বাড়ছে। মানে বাজার দাম সাথে ভারসাম্য দামের কি হচ্ছে গ্যাপ ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে, বাজার দাম অনেক দূরে সরে যাচ্ছে, ভারসাম্য কি অস্থিতিশীল, যদিও দামের সময় পথ কি এখানে দোলায়মান। তা আমরা আজকে 2 নম্বর ক্লাস কি করেছি, আমরা করেছি, আমি 3 নম্বর ক্লাসে আরো ব্যাখ্যা করব। আমি কিছুদিনের ভিতরে 3 নম্বর ক্লাস দেব,
এর আগে তোমরা 2 নাম্বার ক্লাসটা ভালো করে দেখো।